দেখে নেব খেলার সময় শিরোনাম। অভিজ্ঞতা ও পারফরমেন্সের কারণে এই মৌসুমে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। রিয়াদকে ছাড়ে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের। শিরোপায় চোখ ক্রিকেটারদের। প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের জায়গা থেকে শক্তিশালী। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। প্র্যাকটিসে নেমে যাই বা ম্যাচে ইনভলভ হয়ে যাই, প্রত্যেকেই আসলে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে। আইএল টি20তে সাকিব মুস্তাফিজ ম্যাজিক 4 বলে 3 উইকেট নিয়ে দুবাই ক্যাপিটালসকে জেতালেন কাটার মাস্টার। রিশাদ নৈপুণ্যে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের জয়। পরিত্যক্ত পড়ে আছে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের একাধিক স্থাপনা, নাজুক গ্যালারি। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত কমপ্লেক্সের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কার দাবি। লাতিন বাংলা সুপার কাপ খেলতে এসে চরম ভোগান্তির পর আর্জেন্টিনা ফিরল অ্যাথলেটিকো চার্লন। বিমানের টিকিটের অর্থ বাকি রেখেছে আয়োজকরা, দিশেহারা ট্রাভেল এজেন্সি। এবং বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুধু অবকাঠামো নয়, প্রতিভা অন্বেষণেও বাফুফের সঙ্গে কাজ করার আশা মাইকেল মিলারের। মোহাম্মদ মিঠুনকে বিপিএল এর এই মৌসুমে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ক্যাপ্টেন্সি পেয়ে রাজধানীর ফ্যানদের শিরোপার স্বপ্ন দেখালেন মিঠুন। বিপিএল এ ভালো পারফরমেন্সের কারণে অধিনায়ক হিসেবে মিঠুনকে পছন্দ করেছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। নতুন মৌসুম সামনে রেখে পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। নতুন মৌসুম, নতুন সূচনা। সিলেটে বিপিএল শুরু হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে নেমে পড়েছে ঢাকাতেই। বাদ যায়নি ঢাকা ক্যাপিটালসও। গেল মৌসুমের গ্লানি ভুলে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার অদূরে পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করল ঢাকা ক্যাপিটালস। বিসিবির ফিক্সচার অনুযায়ী বিপিএল দলগুলোর অনুশীলন শুরুর কথা সিলেট থেকে, তাই দলের বেশিরভাগ বিদেশি যোগ দিবেন চায়ের দেশে। তার আগে দেশীয়দের নিয়ে লোকাল কোচরা সারলেন প্রথম দিনের অনুশীলন। গা গরম শেষে টিম মিটিং দিয়ে শুরু, এরপর ম্যাচ সিনারিওতে অনুশীলন। লম্বা সময় মোহাম্মদ মিথুন, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিনরা করেন ব্যাটিং। বোলিংয়ে ঝালিয়ে নেন মারুফ, মৃধা, মইনুল, সাইফ নাসিররা। পূর্বাচলে নিজের একাডেমিতেই অনুশীলন সাইফুদ্দিনের, যেখানে পরিচালনার দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। ঢাকার সাবেক কোচ দেখতে এলেন শিষ্যদের অনুশীলন। সাইফুদ্দিনও খুনসুটিতে মাতলেন সুজনের সঙ্গে। জাতীয় দলের অলরাউন্ডারকে দলে ভেড়াতে একরকম কাড়াকাড়ি হয়েছে অকশনে। ঢাকায় যোগ দিয়ে তাই সাইফুদ্দিন স্বপ্ন দেখছেন সেরা পারফর্ম করার। তো ধন্যবাদ দিতে চাই আসলে আমাদের ঢাকা ক্যাপিটালসে যারা টিম ম্যানেজমেন্ট আছে, আমাদের রিকোয়েস্ট আসলে এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা নিয়ে আসা। প্রথম প্র্যাকটিস হিসেবে যাতে আমরা কিট ব্যাগ বা ড্রেস পাই, যাতে আমাদের জিনিসটা সুন্দর হবে, আমরা সুন্দরভাবে গুছিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারবো। তো ইনশাল্লাহ ওনারা আমাদের কথা রাখতে পারছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কমিটমেন্টটা ঠিক রেখে টুর্নামেন্টটা ভালো করার। এদিন অনুশীলন শেষে ঘোষণা করা হয় ঢাকা ক্যাপিটালসের নতুন মৌসুমের অধিনায়কের নাম। গেল মৌসুমে চট্টগ্রাম কিংসকে ফাইনালে তুলেছিলেন মোহাম্মদ মিথুন, তার উপর ভরসা রেখেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার, এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। নতুন মৌসুমে শিরোপায় চোখ ঢাকার ম্যানেজমেন্টের। অভিজ্ঞতা আর বিপিএলে ভালো পারফরমেন্সের কারণে অধিনায়ক হিসেবে মিথুনকে পছন্দ টিম ম্যানেজমেন্টের। আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই হচ্ছে আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে হচ্ছে মিঠুন ভাইকে দেওয়ার। তো আমরা হোপফুলি উনি যেরকম গত বছর ফাইনালে নিয়ে গিয়েছে, এবার ইনশাল্লাহ একসাথে কাপ সহ নিয়ে যাবে। 27 ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিপিএল এর 12তম আসর সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। যদিও ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। এবারের আসরে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়ে অবদান রাখাটাই পেসার নাহিদ রানার লক্ষ্য। বিপিএলেও মোস্তাফিজের সঙ্গে জুটি বেঁধে বোলিং করতে মুখিয়ে আছেন ডানহাতি এই পেসার। এছাড়া এদিন অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। মাঠেও মাঠের বাইরে পেশাদার দল হিসেবে থেকে মৌসুম শেষ করার প্রত্যাশা আকবর আলীর।
দলের অধিনায়ক হতে পারেন নাজমুল হোসেন শান্ত। নাহিদ রানা বিপিএল দিয়েই খুলেছে ভাগ্য, কিন্তু সাদা বলে এখনো নিজেকে করতে পারেননি পাকাপোক্ত। এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি আন্তর্জাতিক টি-20 ম্যাচ। এই ফরম্যাটের বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণে নাহিদের সামনে এসেছে আরও একটা বিপিএল। 12তম আসর সামনে রেখে এদিন প্রথমবারের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। নিজেদের হোম গ্রাউন্ডে নাহিদ ছিলেন একটু বেশি সিরিয়াস, ক্ষিপ্রতা বেড়েছে বোলিংয়ে। এবার মোস্তাফিজের সঙ্গে জুটি বেঁধে বোলিং করবেন রংপুরের হয়ে, যার জন্য মুখিয়ে ডানহাতি পেসার। লক্ষ্য একটাই, দলের জয়ে অবদান রাখার। ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করেই খেলছে। ওনার সাথে খেলতে পারাটা, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারা, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের এবং অনেক কিছু শিকার আছে। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইস্ট উইকেট টেকার হবো। আমার কন্ট্রিবিউট, আমি দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যদি আমি এই 2 উইকেট নিয়ে ভাইটাল মোমেন্টে ম্যাচ জিতাতে পারি আমি হ্যাপি। যদি আমার কাছে মনে হয় যে উইকেট না পেয়ে টিমকে ম্যাচ জিতাতে পারি তা আমি হ্যাপি। লিটন সোহান রিয়াদদের সঙ্গে তরুণ ইফতি, বিদেশি খুশদিল ইফতেকার, কাইল মায়ার্স রংপুরের ব্যাটিং শক্তি, স্পিনের রাকিব আলিস নাইম, পেস ডিপার্টমেন্ট তো আরও ভয়াবহ। সেরা কম্বিনেশন নিয়ে এবারের আসরে দারুণ কিছুর অপেক্ষায় রংপুর রাইডার্স। কোনো টিমই ছোট করে দেখার বিষয় না, কারণ প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের জায়গা থেকে শক্তিশালী। আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব মিলাই আলহামদুলিল্লাহ। এদিন রাজশাহী ওয়ারিয়র্সও করেছে কঠোর অনুশীলন। আসর শুরুর আগেই প্রমাণ দিয়েছে তারা কতটা পেশাদার দল। পুরো আসরেই মাঠে ও মাঠের বাইরে সে ধারা ধরে রাখার প্রত্যাশা। অভিজ্ঞ মুশফিকের সঙ্গে তরুণ আকবর সাকলাইনদের মেলবন্ধন দেখাচ্ছে বড় স্বপ্ন। প্রফেশনাল আমরা যখন প্র্যাকটিসে নেমে যাই বা ম্যাচে ইনভলভ হয়ে যাই, প্রত্যেকেই আসলে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে। যেটা মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আমি বলবো যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। রাজশাহী মধুর সমস্যায় অধিনায়কত্ব নিয়ে, তবে শোনা যাচ্ছে নাজমুল হোসেন শান্তর ওপরই দলের দায়িত্ব দেবে নবাগত রাজশাহী ওয়ারিয়র্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইএল টি-20তে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের 2 ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বল হাতে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন সাকিব। আর মোস্তাফিজের কাটারে নাস্তানাবুদ হয়েছেন গলফ জায়ান্টস। 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের 2 কান্ডারি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইএল টি-20তে আছেন তাসকিন আহমেদও। এদিন অবশ্য আলাদা ম্যাচে মাঠে নেমেছিলেন ফিজ ও মিস্টার 75। আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের হয়ে ঝলক দেখিয়ে আসছেন কাটার মাস্টার। আইপিএলে চড়া মূল্যে দল পেয়েছেন সাতক্ষীরা সায়ানাইট। এরপর থেকে মাঠে যেন অপ্রতিরোধ্য ফিজ। এদিন গালফ জায়ান্টস ফিজের মায়াবী কাটারে হয়েছে কুপুকাত। জেমস ভিন্স যখন থিতু হয়ে রান তুলছিলেন পাল্লা দিয়ে, তখন দৃশ্যপটে বাঁহাতি পেসার 14তম ওভারে গালফের অধিনায়ককে ফিরিয়ে লাগাম টানেন প্রতিপক্ষের। এই 1 ওভারেই পুরো ম্যাচের মোড় পাল্টে দেন ফিজ। ওভারের 4 নম্বর বলে ফেরান আরেক জায়ান্ট আজমাতুল্লাহ উমরসাইকে। 116 রানে 5 উইকেট হারায় গালফ। পরের বলে ফিজের কাটারে নাস্তানাবুদ শেন ডিকসন। হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন টাইগার পেসার। ততক্ষণে 6 উইকেট হারায় প্রতিপক্ষরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গালফ। 156 রানে অল আউট হয় তারা। 34 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি পেসার। 6 উইকেটের জয় পায় দুবাই ক্যাপিটালস। বল হাতে এমিরেটসের হয়ে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসানও। এদিন ম্যাচের 7ম ওভারেই উপহার দেন উইকেট। থিতু হয়ে যাওয়া ডেজার্ট ভাইপার্স ওপেনার ফখর জামানকে ফেরান 13 রানে। নিজের দ্বিতীয় ওভারেও ঘূর্ণিতে বোকা বানান প্রতিপক্ষ ব্যাটারকে। স্যাম কারানকে ফিরিয়ে থামিয়ে দেন ডেজার্ট ভাইপার্সের রানের চাকা। এরপর আরও 2 ওভার করেন সাকিব। এদিন তাকে মোকাবেলা করাই কঠিন মনে হচ্ছিল প্রতিপক্ষের। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 14 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। তবে ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল ছিলেন না টাইগার অলরাউন্ডার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিগ ব্যাশে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্স। 37 বলে আর 7 উইকেট হাতে রেখে মেলবোর্ন রেনেগেডসকে হারিয়েছে দলটি। ম্যাচে 4 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন রিশাদ।
টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। প্রথম 3 ওভারে বোলিংয়ে এসে কোনো উইকেট শিকার করতে পারেননি রিশাদ হোসেন। তবে 14তম ওভারে এসে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে ফিরিয়ে উইকেট খরা কাটান এই টাইগার স্পিনার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে 9 উইকেট হারিয়ে 145 রান তোলে মেলবোর্ন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই মিচেল ওয়েনের উইকেট হারায় হোবার্ট। এরপর দলের হাল ধরেন নিখিল চৌধুরী। চতুর্থ ওভারে আরেক ওপেনার টিম ওয়ার্ড সাজঘরে ফিরলে বেন ম্যাকডারমটকে নিয়ে প্রতিরোধ করে তোলেন নিখিল। দলে তখন জয়ের দ্বার প্রান্তে তখন 79 রানে আউট হন এই ব্যাটার। শেষ পর্যন্ত 7 উইকেটের জয় তুলে নেয় হারিকেন্স। 3 ম্যাচে 2 জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে এখন হোবার্ট। সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের একাধিক স্থাপনা। বিভাগের একমাত্র এই কমপ্লেক্সের সুইমিং পুল ও গ্যালারির অবস্থা নাজুক। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত কমপ্লেক্সটি তৈরির মূল উদ্দেশ্য এখন প্রশ্নের মুখে। দ্রুত এটি সংস্কারের দাবি জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। দেশের উত্তর পূর্ব অঞ্চলে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ার অন্যতম উদ্যোগ হিসেবে নির্মাণ করা হয় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ ছিল আধুনিক সুইমিং পুল। কিন্তু নির্মাণের কয়েক বছরের মধ্যেই এটি পরিণত হয়েছে ভুতুড়ে স্থাপনায়। গ্যালারির দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা, জন্মেছে পরগাছা উদ্ভিদ। নিরাপত্তা নিশ্চিতের সিসি ক্যামেরাও চুরি হয়ে গেছে বহু আগে। সুইমিং পুলে নেই পানি, যত্রতত্র ময়লা আবর্জনায় একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে ক্রীড়া কমপ্লেক্সটি। এমন এক অবস্থা হয়েছে যে বুতুরিঘর হয়ে গেছে, কোনো তদারকি নাই, কিছু নাই, প্লেয়াররা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। 2022-এর বন্যার পর থেকে মানে একদম অফ আছে, ইলেকট্রিসিটি নাই, ওয়াশরুমের যেগুলো আছে সবগুলোই নষ্ট। কোটি কোটি টাকা ব্যয় করে সুইমিং পুল বানানো হয়েছে, সেটা এখন পরিত্যক্ত। আমরা চাই এখন দ্রুত সময়ের মধ্যে এটা ঠিক করা হোক। সুরমা নদীর একেবারে কুল ঘেঁষে নির্মাণ করায় এই কমপ্লেক্স ঘিরে শুরু থেকেই ছিল বিতর্ক। স্থানীয় ক্রীড়া সংগঠক, ইঞ্জিনিয়ার এবং নগরবাসীর অভিযোগ, প্লাবিত হওয়ার সংখ্যা থাকলেও তা উপেক্ষা করেই প্রকল্প বাস্তবায়ন করেন সংশ্লিষ্টরা। যেটা নিয়ে আক্ষেপ থাকলেও এখন দ্রুতই সংস্কার চান ক্রীড়াপ্রেমীরা। এই মাঠটা যদি সঠিকভাবে পরিচর্যা করা তাহলে আমাদের লোকাল প্লেয়াররা এই মাঠে মানে অনুশীলন করতে পারবে সবসময়। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোর্টগুলা ম্যাটের ব্যবস্থা করে দেওয়া আর এই যে সুইমিং পুলের পুনরায় ঠিক করে দেওয়া। অর্গানাইজ ওয়েতে রক্ষণাবেক্ষণের জন্য আসলে আমি মনে করি যে কমিটিগুলো আছেন এটার আসলে দায়িত্ব নিতে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সহায়তা লাগবে এবং আমরা যারা আছি ব্যক্তিগত উদ্যোগেও আমরা চেষ্টা করলে এটা করতে পারি। সামনে মিটিং আছে, ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের চেষ্টা করব। মোটামুটি বাতিলের খাতায় চলে যাওয়া এই কমপ্লেক্সটি সম্প্রতি পরিদর্শন করেছে জেলা প্রশাসন। এর আগে গেল মার্চেও সুইমিং পুল ও গ্যালারি সংস্কারের জন্য প্রস্তাবনা দেয়া হয়, যা সীমাবদ্ধ আশ্বাসেই। এই মাঠ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, বরাদ্দ আসলে আমরা এটা সংস্কার দেওয়ার ব্যবস্থা করব। সুইমিং পুলটা সংস্কারের মধ্যে আসতেছে, হয়তো 2025-26-এর আমরা হয়তো একটা পজিটিভ নিউজ আমরা পেতে পারি। কোটি টাকার এই ক্রীড়া কমপ্লেক্সটি একসময় সিলেট ক্রীড়াঙ্গনের ছিল সম্ভাবনার প্রতীক। তবে অব্যবস্থাপনা, অনিয়ম আর ভুল পরিকল্পনার কারণে আজকে তার জরাজীর্ণ অবস্থা। সিলেটবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে এর পুনঃসংস্কার করে তার আগের রূপে ফিরিয়ে আনা। সিলেট ক্রীড়া কমপ্লেক্স থেকে অপু বণিক, সময় সংবাদ। এবার ফুটবল প্রসঙ্গ। শঙ্কা ও জটিলতা কাটিয়ে অবশেষে দেশে ফিরে গেছে আর্জেন্টিনা থেকে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা ক্লাব অ্যাথলেটিকো চার্লন। টুর্নামেন্ট খেলতে এসে চরম ভোগান্তিতে পড়লেও বাংলাদেশ নিয়ে কোনো আক্ষেপ নেই। ফুটবলারদের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। সুযোগ পেলে আবারও আসতে চান এদেশে। এদিকে বিমানের টিকিটের সিংহভাগ অর্থ এখনও পরিশোধ করতে পারেননি আয়োজকরা। পাওনা না পেয়ে অস্তিত্ব সংকটে টিকিটের সঙ্গে যুক্ত থাকা ট্রাভেল এজেন্সি। 18 দিন পর অবশেষে দেশের পথে আর্জেন্টিনা থেকে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা 14 ফুটবলার ও কোচিং স্টাফ। বিমানের টিকিটের ঝামেলা কেটে যাওয়ায় মুখের হাসি ফিরে এসেছে অ্যাথলেটিকো চার্লনের ফুটবলারদের। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে নির্ধারিত সময়ের অনেক পরেই তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে আয়োজকরা।
তবে লাতিন বাংলা সুপার কাপ খেলতে এসে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনা থেকে আসা ফুটবলারদের। অব্যবস্থাপনায় খেলতে পারেনি টুর্নামেন্টের শেষ ম্যাচ। 13 ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও টিকিটের বিল বাকি থাকায় তা বাতিল করতে বাধ্য হয় ট্রাভেল এজেন্সি। পরিবর্তিত হয় হোটেল। সংকট নিরসনে এগিয়ে আসে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার হাই কমিশন। তবে অব্যবস্থাপনা সত্ত্বেও বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ তারা। সুযোগ পেলে আবারও এই দেশে ফিরতে চান ফুটবলাররা। টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে পারিনি, এটা হতাশাজনক। বাংলাদেশে আসার সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, সবাইকে ধন্যবাদ। দেশে ফিরতে পেরে দলের সবাই খুশি। এখানে অনেক অব্যবস্থাপনা হয়েছে তা বলতে চাই না। এখানে এত ভালোবাসা পেয়েছি যে সুযোগ পেলে এদেশে আবারও আসতে চাই। আর্জেন্টিনার ফুটবলাররা হাসি মুখে ফিরে গেলেও সেই আনন্দ যেন বিষাদে পরিণত হয়েছে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকা ট্রাভেল এজেন্সির। টিকিটের টাকা বাবদ এখনও আয়োজকদের কাছে 2,70,00,000 টাকা পান তারা, যা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পাওনা অর্থ না পেয়ে অস্তিত্ব সংকটের মুখে প্রতিষ্ঠানটির। আর সবার অর্থ বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার চেষ্টা আয়োজকদের। ফরেন মিনিস্ট্রি থেকে ফোন দিছে, 2-3বারই ফোন দিছিল, এবং যুব এবং ক্রীড়া থেকেও ফোন দিছিল, বাফু থেকেও ফোন দিছিল। তো আমি বলছিলাম যে আমার পেমেন্টটা আপনারা এনশিওর করেন, আমার তো টিকিট ক্যান্সেল করে প্রফিট নেই, আমার এটাতে কোনো আমার কাজ না। আমার অবস্থা খুবই খারাপ, আমি এটুকু আপনাদের এনশিওর করতেছি। পেমেন্টটা যত আর্লি সম্ভব এটা দিয়ে দেখ, আমি যেন আমার বিজনেসটা রান করতে পারি। আমি তো বিজনেস ক্লোজ, আমি তো বারবার বললাম আমার বিজনেস ক্লোজ। আমি কোনোভাবেই এটা রান করতে পারতেছি না এবং জীবনযাপনও করতে পারতেছি না। স্যার এখানে ওদেরকে বেরিয়ে আসতে পারে না অনলি ফর দিস, যে স্যার নিজের গাড়ি বিক্রি করে দিছে অ্যান্ড জমি জমা বিক্রি করতেছে, যার কারণে হচ্ছে ওই টাকাগুলো আসতেও তো টাইম লাগবে, যেহেতু ইনস্ট্যান্ট বিক্রি করতেছে। সো এই সব কিছুই ইনশাল্লাহ কভার করে ফেলবে খুব সুন। পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ সহ বিভিন্ন মহল থেকে আশ্বাস পেয়ে পাওনার সিংহভাগ বাকি রেখে আর্জেন্টিনা থেকে আসা ফুটবলারদের জন্য বিমানের টিকিট ইস্যু করে ট্রাভেল এজেন্সি। এখন পাওনা অর্থ পেতে সবার হস্তক্ষেপ কামনা করছেন তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। অবকাঠামো উন্নয়ন ছাড়াও তরুণ প্রতিভা অন্বেষণে বাফুফের সঙ্গে কাজ করতে চায় ইইউ। রোববার সকালে বাফুফে ভবন পরিদর্শন শেষে এমনটাই জানান তিনি। এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশ ফুটবল দলের জার্সি উপহার দেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। হঠাৎ ফুটবল ফেডারেশন ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সকালে বাফুফে ভবনে পরিদর্শনে আসেন তিনি। বাফুফের কার্যনির্বাহী কমিটির সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত। এ সময় বিশেষ সম্মাননা ছাড়াও বাংলাদেশ ফুটবল দলের জার্সিও উপহার পান তিনি। সম্প্রতি ফুটবলের গণজোয়ার ও নারী ফুটবলারদের সাফল্য নজর কেড়েছে তার। এদেশের ফুটবলের উন্নয়নে তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তিনি। আমরা ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করতে চাই। এই দেশের 64টি উপজেলা থেকে প্রতিভা তুলে আনতে বাফুফের সঙ্গে কাজ করতে চাই। আমাদের দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান। নারী ফুটবলের উন্নয়ন নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। বৈঠক শেষে বাফুফে সংলগ্ন তার পরিদর্শন করেন ইইউ রাষ্ট্রদূত। বাংলাদেশের ফুটবল অবকাঠামোতেও অবদান রাখতে চান। আর এখানেই দেশের ফুটবলের নতুন সম্ভাবনা দেখছেন বাফুফে সভাপতি। দেখেন, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমরা কেউ কিন্তু ডিসক্রিমিনেট করি না জেন্ডারের মাধ্যমে। তা আমরা ইকুয়াল অপরচুনিটি দিচ্ছি মেল এবং ফিমেল প্রোগ্রামগুলোকে। ইকুয়াল অপরচুনিটি দিব আমরা মেল এবং ফিমেল ন্যাশনাল টিমকে। অ্যান্ড ইকুয়ালভাবে আমরা রিসোর্স প্ল্যানিং ইনভেস্টমেন্টসগুলিকে আমরা বিবেচনা করব সামনের দিকে। ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েজ অফ ওয়ার্কিং পার্টটাতে আজকে মূলত আমরা সীমিত ছিলাম আমাদের কথাতে। বিশ্ব ফুটবলে পাওয়ার হাউস ইউরোপ, সেই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন দেশের ফুটবলের জন্য ইতিবাচক বার্তাই বহন করে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লিওনেল মেসির ভারত সফর নিয়ে এবার পাওয়া গেল অবাক করা এক তথ্য। ইন্ডিয়া সফর থেকে মেসির আয়ের পরিমাণ শুনলে চোখ চড়ক গাছ হবে যে কারো। প্রায় 100 কোটি রুপি খরচ হয়েছে লিওকে ভারতে আনতে, যার মধ্যে একাই 89 কোটি রুপি দেওয়া হয়েছে মেসিকে। এমন তথ্য উঠে এসেছে তদন্তে, যে অর্থের 60% এসেছে স্পন্সর ও টিকিট বিক্রির অর্থ থেকে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। গোট ট্যুর অফ ইন্ডিয়া। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির যে সফর নিয়ে তুমুল আগ্রহ ছিল ভারতীয়দের, কিন্তু আনন্দের সেই মুহূর্ত হঠাৎই পরিণত হয় বিশৃঙ্খলা, ভাঙচুর আর ধ্বংসযজ্ঞে। কলকাতা দিয়ে শুরু করে এরপর হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি। তবে শুরুতেই যুব ভারতী স্টেডিয়ামের যাত্রাটা একেবারেই সুখের হয়নি লিওর।
অর্থ ব্যয় করে লিওনেল মেসিকে এক নজর দেখতে না পারায় বেজায় চটেছেন ভক্তরা। বিশৃঙ্খল এই পরিস্থিতির জন্য এলএম10কে ভারতে আনার উদ্যোগ নেয়া শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। শতদ্রুকে গ্রেফতার করে এবার বের হয়ে এলো থলের বিড়াল। জানা গেল কত টাকার বিনিময়ে ভারত সফরে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা। টাকার পরিমাণ শুনলে চক্ষু চড়ক গাছ হবে যে কারো। চরম বিশৃঙ্খলার দায়ে শতদ্রুকে পুলিশি হেফাজতে নেয়ার পর পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। আদালতে এবার জবানবন্দি দিলেন তিনি। তদন্ত কমিটি গঠন করার পর উঠে এলো মেসির অর্থপ্রাপ্তির পরিমাণ। মেসির ভারত সফরের জন্য তিনি একাই পেয়েছেন 89 কোটি রুপি, আর পুরো সফরে মোট খরচ হয়েছে 100 কোটি রুপি। কলকাতার ঘটনা তদন্তের পর এমন তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত কমিটি। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। তবে এত টাকার উৎস কি তাও জানা গেল এবার। মেসিকে 89 কোটি রুপি দেওয়ার পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে দেয়া হয়েছে 11 কোটি রুপি। এর মধ্যে 30% অর্থ এসেছে স্পন্সরশিপ থেকে, আর বাকি 30% অর্থ এসেছে টিকিট বিক্রি বাবদ। এদিকে শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 20 কোটিরও বেশি রুপির হিসেব পেয়েছে এসআইটি। তবে অভিযুক্ত শতদ্রুর দাবি এই টাকা কলকাতা ও হায়দ্রাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকেই পাওয়া। শুধু ব্যাংক অ্যাকাউন্টই জব্দ করা হয়নি, শতদ্রুর বাড়ি থেকে বেশ কিছু নথিও জব্দ করা হয়েছে। এদিকে কলকাতার বিশৃঙ্খলা নিয়ে জবানবন্দি দিয়েছেন শতদ্রু দত্ত। কলকাতায় মেসিকে ঘিরে ছিলেন 70 থেকে 80 জন মানুষ, যার কারণে লিওকে গ্যালারি থেকে দেখতে পাননি দর্শকরা। আর এত মানুষের সমাগম হয় প্রভাবশালী মহলের কারণে। মেসি এত মানুষের সমাগম খুব একটা ভালোভাবে নেননি বলে পূর্ণ নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করেন। পিটিআই এর প্রতিবেদনে উল্লেখ করা হয় এমন খবর। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়ে গেল মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট। ইন্টারন্যাশনাল সিটি ক্লাবের উদ্যোগে এবারের আয়োজনে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের 16টি দল। শিবলি আল সাদিকের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে আমিরাতের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আবারও বসেছে ফুটবল উৎসব। দুবাইয়ের বাংলাদেশি ক্রীড়া মুদিদের নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল সিটি ক্লাবের উদ্যোগে শনিবার রাতে মাসব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। এবারের আসরে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে ছুটে আসা 16টি দল। লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশকে ব্র্যান্ডিং করা, সম্মানজনক স্থানে নিয়ে যাওয়া, কিভাবে নেওয়া যায়। খেলাধুলার মাধ্যমে তারা মেন্টালি ফিজিক্যালি ফ্রেশ থাকে, তারা ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগিয়ে যাবে, সেটাই আমরা শুভকামনা করি। আমরা যারা ব্যবসায়ীবৃন্দ আছি, অতিথিবৃন্দ আছি, সব সময় সহযোগিতা করব এবং আপনারা যেন সুন্দরভাবে পরিচালনা করে দেশের নাম, দেশের সম্মান বৃদ্ধি করতে পারেন। এবং খেলোয়াড়বৃন্দের কাছে আমি আশা করব আপনারা সুশৃঙ্খলভাবে খেলার পরিচালনা শেষ করবেন। উদ্বোধনী দিনে শারজা ফুটবল ক্লাব 1-0 গোলে হারায় বিএফসি সিটিকে। টান টান উত্তেজনার ম্যাচ দেখতে পেয়ে উচ্ছ্বসিত উপস্থিত দর্শকরা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইয়ং জেনারেশনকে খেলাধুলার ধাবিত করা, যাতে সবাই ড্রাগ থেকে দূরে থাকে। 7টা স্টেট নিয়ে আমরা কথা বলতে পারি এবং খেলার উপযুক্ত আয়োজন করতে পারি। ইনশাআল্লাহ আগামী দিন আরও বড় হবে। 16ই ডিসেম্বরের ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য তাদেরকে আমার সকল অতিথিদের পক্ষ থেকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিআইপি এনামুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জুলফিকার ওসমান, শারজা বাংলাদেশ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং সিআইপি নজরুল ইসলাম সহ অনেকে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালদ্বীপে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাফা উইমেন্স কাপ 2025। যদিও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচেও কিরগিজস্তানের কাছে সরাসরি সেটে হেরে গেছে লাল সবুজ। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মধ্য এশিয়ার 4 দেশের অংশগ্রহণে মালদ্বীপে শুরু হয়েছে কাফা উইমেন্স কাপ 2025। স্থানীয় সংস্কৃতি ফুটিয়ে তোলার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনের আয়োজন করে স্বাগতিকরা। যদিও কাফা কাপে বাংলাদেশ তাদের শুরুটা করতে পারেনি বর্ণিল। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নারী দল মুখোমুখি হয় স্বাগতিক মালদ্বীপের। প্রথম সেটে শুরুতে আধিপত্য দেখালেও পরে খেই হারায় সাবিনা খাতুনের দল। পরের 2 সেটে বাংলাদেশকে কোনো সুযোগ না দিয়ে সরাসরি সেটে জয় তুলে নেয় দ্বীপরাষ্ট্রটি।
শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ মালদ্বীপে গেলেও প্রথম ম্যাচে এমন অসহায় আত্মসমর্পণে আশাহত সংশ্লিষ্টরা। প্রত্যাশা ছিল পরের ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াবে লাল সবুজ, কিন্তু সেখানেও প্রথম ম্যাচের ফলাফলের পুনরাবৃত্তি। সরাসরি সেটে হেরে আসর থেকে বিদায়ের অপেক্ষায় বাংলাদেশ। এর আগে কাফা কাপে অংশ নেওয়া দেশগুলির অ্যাসোসিয়েশন প্রধানদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এই ম্যাচ দেখতে ভিড় জমান প্রবাসী বাঙালিরা। দল হেরে যাওয়ায় হতাশা নিয়ে ফেরেন তারা। শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। সময় সংবাদ, মালদ্বীপ। লা লিগার খবর, এমবাপ্পে রেকর্ড গড়া গোলে সেভিয়াকে হারালো রিয়াল মাদ্রিদ। থুকতে থাকা লস ব্ল্যাঙ্কোরা বছরটা শেষ করলো 2-0 গোলের জয় দিয়ে। এক পঞ্জিকা বর্ষে রোনালদোর 59 গোলের রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপ্পে। অবশেষে খারাপ সময় কাটিয়ে ওঠার আভাস রিয়াল মাদ্রিদে। ঘরের মাঠে টানা 2 হারের পর দেখা মিলল জয়ের। 2025 সালটা আপার হ্যান্ডে থেকে শেষ করলেন শাবি আলোনসো। এই যাত্রায় চাকরির ভাবনা ছেড়ে বড় দিন পালন করতে পারবেন লস ব্ল্যাঙ্কো কোচ। সান্তিয়াগো বার্নাবু তার ঘরের ছেলেদের দুয়োধ্বনি দেয় কালে ভদ্রে, কিন্তু যখনই আচরণ করে তখন সেটা কতটা ভয়াবহ হয় তা জানা আছে শাবি আলোনসোর। নিজের প্লেইং ক্যারিয়ারে কম তো আর অভিজ্ঞতা হয়নি। এবার ডাগ আউটে থেকেও সে বেগতিক অবস্থায় পড়তে যাচ্ছিলেন শাবি, কিন্তু বেঁচে গেলেন এ যাত্রায়। কোপা দেল রের সঙ্গে এ ম্যাচের পার্থক্য বিস্তর। তাই তো স্কোয়াডে এলো 7 পরিবর্তন। 5ম মিনিটেই সুযোগ স্বাগতিক শিবিরে, কিন্তু ফ্রান গার্সিয়াকে আটকে দিলেন গোলরক্ষক। 38 মিনিটে অবশ্য রিয়ালকে আটকাতে পারেনি কেউ। রদ্রিগোর ক্রসে মাথা ছুঁয়ে দেন জুড বেলিংহাম। বল জালে আর আনন্দে আত্মহারা মাদ্রিদ শিবির। উদযাপনে পাগলপাড়া ইংলিশ মিডফিল্ডার। বিরতি থেকে ফিরেও চলে আক্রমণের খেলা। দুই দলই পায় একের পর এক সুযোগ, কিন্তু সব ব্যর্থ অ্যাটাকিং থার্ডে। এর মাঝেই বড় এক ধাক্কা সেভিয়া শিবিরে। 68 মিনিটে বেলিংহামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মার্কাও। 10 জনের দলের বিপক্ষে কৌশল পাল্টে আক্রমণ মাদ্রিদিস্তার। কিন্তু গোল যেন তখন সোনার হরিণ। 1-0তেই জয় দেখছিল রিয়াল মাদ্রিদ। এর মাঝে অবশ্য আরেকজনের মাথায় ছিল ভিন্ন চিন্তা। দলের জয়ের সঙ্গে ব্যক্তিগত একটা হিসেবে জয় মেলাতে হবে তাকে। বছরের শেষ ম্যাচ, শেষ সুযোগ ছিল এটাই। কিলিয়ান এমবাপ্পে তাই ছিলেন অপেক্ষায়। ম্যাচ শেষ হতে তখন বাকি 4 মিনিট। দৃশ্যপটে হাজির ফরাসি ফরওয়ার্ড রদ্রিগোকে ফাউল করে রিয়ালকে পেনাল্টি উপহার দেয় সেভিয়া। আর স্পট কিক থেকে স্কোর করে আনন্দে ফেটে পড়েন এমবাপ্পে। কারণ এই এক গোলে যে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়, যেখানে এতদিন একাই বসেছিলেন তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। সিও উদযাপন করে তাই হয়তো CR7কেই উৎসর্গ করলেন গোলটা। আর এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 59 গোলের তালিকায় উঠালেন নিজের নাম, কিলিয়ান এমবাপ্পে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে উঠে এলো আর্সেনাল। হেফার্টনকে 1-0 গোলে হারিয়ে সিটিজেনদের থেকে 2 পয়েন্টে এগিয়ে গেল গানার্স। কিছুক্ষণের জন্য শীর্ষে উঠেও শান্তি পেল না ম্যানচেস্টার সিটি। রাত গভীর হওয়ার আগেই আবারও হারানো মসনদ কেড়ে নিল আর্সেনাল। শুরুটা ঢিলেঢালা হলেও সময় গড়াতেই আক্রমণের পসরা সাজায় গানাররা। একের পর এক অ্যাটাকে তটস্থ হয়ে পড়ে এভারটন। এর মাঝে 27 মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। কর্নার থেকে উড়ে আসা বলে হাত লাগিয়ে প্রতিপক্ষকে পেনাল্টি এনে দেন ওব্রায়ান। স্পট কিক থেকে জালের দেখা পান ইউকেরেস। আনন্দে ফেটে পড়ে এমিরেটস। গত 2 আসরে আর্সেনালকে রুখে দেয়া এভারটন এদিন সুযোগই তৈরি করতে পারেনি। লক্ষ্যে শট ছিল না একটাও। দ্বিতীয়ার্ধে গাঝাড়া দিয়ে উঠলেও লাভের লাভ হয়নি কোনো। ফিনিশিংয়ের ব্যর্থতায় 1-0 হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 2 পয়েন্টের লিড নিয়ে আবারও শীর্ষে আর্সেনাল। রাতের আরেক ম্যাচে 9 জনের টটেনহ্যামের বিপক্ষে সহজ জয় পেল লিভারপুল। আর্নে স্লট যেন বেঁচে গেলেন হাফ ছেড়ে। ম্যাচের বল দখলের লড়াইয়ে পরিষ্কার আধিপত্য ছিল অলরেডদের, কিন্তু অন টার্গেটে শটে আবার এগিয়ে হটস্পার। যদিও দিন শেষে জয়ী দলের জায়গায় লেখা লিভারপুলের নাম। ম্যাচের 13 মিনিট থেকেই সুযোগ আসে স্লট বাহিনীর কাছে। ভ্যান ডাইকের হেড আটকে দেন ভিকারিও। 33 মিনিটে ম্যাচের ব্যাকল্যাশ। সিমন্স ভ্যান ডাইককে ফাউল করে দেখেন লাল কার্ড। 10 জনের টটেনহাম তখন দিশেহারা। সুযোগ কাজে লাগিয়ে 56 মিনিটে এগিয়ে যায় অলরেড। লক্ষ্যভেদ করেন ইসাক, কিন্তু উদযাপন করতে পারেননি সুইডিশ ফরওয়ার্ড। ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। 66 মিনিটে আবারও গোল। ব্যবধান দ্বিগুণ করেন একিটিকে। 2-0তে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচ শেষ হওয়ার আগে আবারও লড়াইটা জমিয়ে তোলে টটেনহ্যাম। গোল করে দলের হয়ে ব্যবধান কমান রিচার্লিসন। 9 মিনিটের ইনজুরি টাইমে অবশ্য আবারও ব্যাকফুটে চলে যায় তারা। সেকেন্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোমেরো। 9 জনের দল নিয়ে আর ড্র করা হয়নি স্পারদের। এ জয়ে 29 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে উঠে আসে লিভারপুল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।
যুব এশিয়া কাপের খবর। ভারতকে 191 রানে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান। টসের আগে ব্যাট করতে নেমে সামির মিনহাসের সেঞ্চুরিতে 8 উইকেটে 347 রান করে মেন ইন গ্রিন যুবারা। লক্ষ্য তাড়া করতে নেমে 156 রানে গুটিয়ে যায় ভারত। দুবাই ব্যাট করতে নেমে শুরুতেই হামজার উইকেট হারায় পাকিস্তান, তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সামির মিনহাজ। শেষ পর্যন্ত তার ব্যাটে আসে 113 বলে 172 রান। এছাড়া ওসমান 35 ও আহমেদ হোসেন তোলেন 56 রান। আর তাতেই 8 উইকেট হারিয়ে 347 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় পাকিস্তান। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্র নেন 3 উইকেট। জবাব দিতে নেমে শুরু থেকে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে টিম ইন্ডিয়ার যুবারা। দলের হয়ে সূর্যবংশী 26, দীপেশ 36 রান করলেও ক্রিজে থিত হতে পারেননি আর কোনো ব্যাটার। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় হারের লজ্জা নিয়ে শিরোপা স্বপ্ন ভাঙে ভারতের। ম্যাচ ছাড়া হয়েছেন সামির মিনহাজ। অ্যাশেজের খবর। 82 রানে অ্যাডিলেইড টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে 352 রানে অল আউট হয় ইংল্যান্ড। মাত্র 11 দিনে অ্যাশেজের ছাইদানি নিজেদের করে নিল কামিন্স বাহিনী। ম্যাচ ছাড়া হয়েছেন অ্যালেক্স ক্যারি। 228 রানে পিছিয়ে থেকে পঞ্চম দিন শুরু করে থ্রি লায়ন্স। হাতে 4 উইকেট থাকলেও জয়ের বন্দরে পৌঁছানো হয়নি তাদের। 3 ঘন্টা প্রতিরোধ করেও শেষ পর্যন্ত হারতেই হলো জেমস স্মিথ, উইল জ্যাকসন। প্রথম 2 উইকেট যেতে সময় লাগলেও পরের দুটোর জন্য কোনো অপেক্ষাই করতে হয়নি অজিদের। 3টি করে উইকেট নিয়েছেন কামিন্স, স্টার্ক এবং লায়ন। 352 রানে প্রতিপক্ষকে অল আউট করে 82 রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। যদিও নাথান লায়নের ইনজুরির দুঃসংবাদ হয়ে এসেছে অজি শিবিরে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের 2 ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। প্রথমবারের মতো এক টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস করেছেন তারা। টেস্ট ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হল মাউন্ট মঙ্গানুই স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বেশ কয়েকটি রেকর্ডের পাতায় নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো লঙ্গার ফরম্যাটের ক্রিকেটে 2 ইনিংসেই জোড়া সেঞ্চুরির দেখা মিলেছে এই টেস্টে। 2 ইনিংসে ওপেনিং জুটিতে এ বিশ্ব রেকর্ড গড়েছেন 2 কিউই টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে এই 2 ব্যাটার করেন 323 রান এবং দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটে আসে 192 রান। 2 ইনিংস মিলিয়ে 515 রানের জুটি গড়েন ল্যাথাম ও কনওয়ে। এতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরির পাশাপাশি এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন তারা। এছাড়া এক টেস্টে 227 রান করে সাদা পোশাকে নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান এখন কনওয়ের দখলে। 6 উইকেটে 381 রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ভুগতে থাকে। স্কোর কার্ডে মাত্র 39 রান যোগ করে 420 রানে থামে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। এতে 155 রানের লিডে থাকলেও দ্বিতীয় ইনিংসে লিড বড় করতে আগ্রাসী ব্যাট চালান নিউজিল্যান্ডের 2 ওপেনার ল্যাথাম ও কনওয়ে। কাভেম হজের বলে আউট হওয়ার আগে ম্যাচে জোড়া সেঞ্চুরি আদায় করে নেন কনওয়ে। এতে ষষ্ঠ কিউই ব্যাটার হিসেবে এক টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে সাজগড়ে ফেরেন তিনি। এর কিছুক্ষণ পর সেঞ্চুরি দেখা পান ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। চলমান সিরিজে তৃতীয় এবং টেস্ট ক্যারিয়ারের 16তম সেঞ্চুরির পাশাপাশি সপ্তম কিউই ব্যাটার হিসেবে জোড়া সেঞ্চুরিতে নাম লেখান ল্যাথাম। এরপর কেইন উইলিয়ামসন এবং রাচিন রবিনদের ঝড়ো ইনিংসে 462 রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। দিন শেষ হওয়ার আগে বিনা উইকেটে 43 রান করে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ সমতায় ফেরাতে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন 419 রান। তবে টেস্ট ইতিহাসে শেষ ইনিংসে 418 রানের বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের। তাই ওয়েস্ট ইন্ডিজের সিরিজ বাঁচাতে তাদের গড়তে হবে নতুন আরও একটি রেকর্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অভিজ্ঞতা ও পারফরমেন্সের কারণে এ মৌসুমে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন রিয়াদকে ছাড়ে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের শিরোপায় চোখ ক্রিকেটারদের। আইএল টি20তে সাকিব মুস্তাফিজ ম্যাজিক 4 বলে 3 উইকেট নিয়ে দুবাই ক্যাপিটালসকে জেতালেন কাটার মাস্টার। রিশাদ নৈপুণ্যে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের জয়। এবং পরিত্যক্ত পড়ে আছে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের একাধিক স্থাপনা, নাজুক গ্যালারি। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত কমপ্লেক্সের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কার দাবি। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।